আজ আপনি শুনবেন অদৃশ বর্ধনের কাহিনী আটটা ঝিনুকের বোতাম। গল্পটি আমরা নিয়েছি কল্পবিশ্ব প্রকাশনী থেকে। কল্পবিশ্ব প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। আজকের গল্পে অভিনয় করেছেন অভিক, সঙ্গীতা, অপূর্ব এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বিধিসম্মত সতর্কীকরণ। গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: consumption of drugs, smoking and drinking are injurious to health. বন্ধুবর ইন্দ্রনাথের অনেক গুণ। সে ভারত বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। মিষ্ট ভাষণে তার জুড়ি নেই। অনুভূতির সূক্ষ্মতায় তাকে শিল্পী বলা চলে। বুদ্ধির তীক্ষ্ণতায় সে ইন্ডিয়ান শার্লক হোমস। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে। ইন্দ্রনাথেরও একটা বদ দোষ আছে, তা হলো তার অহংভাব। পাঁচজনের সামনেই এমন টিটকিরি মেরে বসে যা শুনে কানটান একেবারে ঝাঁঝা করে ওঠে। সেদিন এই নিয়েই একটা লঙ্কাকাণ্ড হয়ে গেল আমাদের মধ্যে। রবিবারের বিকেলে ইন্দ্রনাথের মেসে গিয়েছিলাম আমি আর আমার স্ত্রী কবিতা। গিয়ে দেখি লক্কা পায়রার মতো এক ফুলবাবু জোর হস্তে দাঁড়িয়ে। ইন্দ্রনাথের মুখে ভ্রুকুটি এবং কিছুটা যেন বিব্রত। আমাদের দেখেই বলল, আরে এসো ভাইয়া, এসো এসো, বসো বৌদি, তোমাদের কথাই হচ্ছিল। কালো চোখ নাচিয়ে লাল ঠোঁট মেকিয়ে কবিতা বলল, কি সৌভাগ্য আমাদের। কিন্তু উপলক্ষটা কি? এই ভদ্রলোকের নাম হচ্ছে লম্বোদর লস্কর, আর ইনি সেই কুখ্যাত সাহিত্যিক মৃগাঙ্ক রায় আর তার জীবন সঙ্গিনী কবিতা রায়, যাদের কথা আপনাকে বলছিলাম লম্বোদর বাবু। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হলে বিনয় বিগলিত হেসে লক্কা পায়রা যুবকটি অর্থাৎ লম্বোদর বলল, একে আমি এসেছিলাম ইন্দ্রনাথ বাবুর কাছে অ্যাপ্রেন্টিস হতে। কিসের অ্যাপ্রেন্টিস? গোয়েন্দাগিরির। হাসি চাপতে না পেরে বললাম, তাই ইন্দ্রনাথ কি বলে? উনি বললেন, আপনাদের দ্বারাও যখন একদিনে কিছু হয়নি, তখন আমার দ্বারাও হবে না। কি? একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে ইন্দ্রনাথ বলল, কথাটা কি মিথ্যে বলেছি মৃগ? এতদিন ধরে আমার সাগরেদি করে শুধু ছাই ভস্য লেখা ছাড়া আর কিছু করতে পেরেছো আজ পর্যন্ত? বৌদির কথা না হয় বাদই দিলাম, মেয়েদের দ্বারা জগতে কোনো মহৎকর্ম সাধিত হয় না। মুখ লাল করে কবিতা বলল, আজকাল তোমার বড্ড দিমাগ বেড়েছে ঠাকুরপো। রেগে গিয়ে আমি বললাম, সুযোগ হলে তোমার দর্প আমি চূর্ণ করব। অট্ট হাসি হেসে ইন্দ্রনাথ বলল, সুযোগ এসেছে, সুযোগ এসেছে। কিরকম? জয়ন্ত ফোন করেছিল, রাঁদেভু হোটেলে একজন খুন হয়েছেন, বেরোতে যাচ্ছি এমন সময় এলেন লম্বোদর বাবু, তারপরেই তোমরা। তাই নাকি স্যার? জল জলে চোখ নিয়ে বলল লম্বোদর। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে কিনা ভেবে দেখো মৃগাঙ্ক। মুরদ থাকে তো চলো আমার সঙ্গে। বৌদি তুমিও এসো। লম্বোদর বাবু যাবেন নাকি? গোয়েন্দা হওয়ার যোগ্যতা কার আছে কার নেই তা জয়ন্তর সামনেই একটা টেস্ট কেসে প্রমাণিত হয়ে যাক। গল্প টল্প লিখে ইদানিং আমারও একটু দম্ভ হয়েছিল বোধ হয়। তা না হলে লম্বোদর লস্করের সামনে ইন্দ্রনাথের টিপ্পণীতে অত অপমানিত বোধ করব কেন? তক্ষুনি লাফিয়ে উঠে বললাম, চলো দেখা যাক কেরামতিটা কার বেশি। পাঞ্জাবির দিকে হাত বাড়িয়ে ইন্দ্রনাথ শুধু বলল, চলো। পরে অবশ্য অনুতপ্ত হয়েছিলাম এই হঠকারিতার জন্য। পার্ক স্ট্রিট, রদেভু হোটেল। লবিতে গিজগিজ করছে পুলিশ, রিপোর্টার আর হোটেল গেস্ট। কংক্রিট দেওয়ালের মতো পথ আটকে দাঁড়িয়ে সার্জেন্ট অচল দত্তের বিপুল দেহ। পাশেই দাঁড়িয়ে খর্বকায় এক পুরুষ। উদ্বেগের কালো ছাপ তার চোখে মুখে। পরনে নেভি ব্লু সার্চ স্যুট, সাদা শার্ট আর কালো বো টাই। সপারিষদ ইন্দ্রনাথকে দেখে একগাল হেসে পার্শ্ববর্তী ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে অচল দত্ত বললেন, মিস্টার পিটার ড্যানিয়েল, হোটেল ম্যানেজার। কাষ্ঠ হেসে হ্যান্ডশেক করল পিটার ড্যানিয়েল। বলল, স্যার, ভেরি স্যাড। আপনি কি পুলিশের লোক? এমনভাবে মাথা নাড়ল ইন্দ্রনাথ যাতে হ্যাঁ না দুই বোঝায়। লম্বোদরের মুখটা দেখলাম একটু শুকিয়ে গেছে পুলিশ দেখে। ফ্ল্যাশ গান বাগিয়ে সাংবাদিকরা তাক করছে। সুযোগ বুঝলেই শাটার টিপবে।
একই রকম ধূসর রঙের শার্ট প্যান্ট টাই পরা হোটেল ক্লার্ক আর অন্যান্য কর্মচারীরা একযোগে প্যাট প্যাট করে তাকিয়ে আছে আমাদের দিকে। সব মিলিয়ে এমন একটা থমথমে পরিবেশ যে অস্বস্তি বোধ না করে কোনো উপায় নেই। লাশ চোখে পড়ার পর থেকে কেউ বাইরেও যায়নি, ভেতরেও আসেনি। মিস্টার চৌধুরীর অর্ডার। এনারা কি আপনার সঙ্গে যাবেন? হ্যাঁ। জয়ন্ত কোথায়? 3 তলায়, রুম নাম্বার 109। পা বাড়ালো ইন্দ্রনাথ। কয়েক ধাপ উঠে এসে মুচকি হেসে বলল, চলো হে গোয়েন্দারা, এখনই নার্ভাস হলে চলবে? কবিতা কিছু বলল না, তবে মুখ দেখে বুঝলাম সহজ হবার চেষ্টা করছে বেচারি। 109 নাম্বার কামরার সামনেই পেছনে হাত দিয়ে পায়চারি করছিল ডিটেকটিভ জয়ন্ত চৌধুরী, আমাদের বাল্যবন্ধু। জয়ন্তর কপালে চিন্তার ভাঁজ। কবিতাকে দেখে ভ্রুকুটি করে বলল, আরে কি ব্যাপার, একেবারে সদল বলে যে। লম্বদরকে লক্ষ্য করে বলল, ইনিকে আমার অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস? তার মানে শিক্ষার্থী। মৃগু আর বৌদিকেও তাই বলতে পারো। এইটা হলো টেস্ট কেস। বোর্ড অফ এক্সামিনারের মধ্যে থাকছো তুমি আর আমি। কপালের রেখা সরল হয়ে গেল জয়ন্তর। এত চিন্তার মধ্যেও ফিক করে হেসে বলল, বেশ তো, ভেতরে চলো। চোখ পাকিয়ে তাকালো কবিতা। আমারও প্রবল বাসনা হলো দু কথা শুনিয়ে দেওয়ার, কিন্তু স্থানকাল পাত্র ভেবে মুখ বুজে রইলাম। না থেকেও উপায় ছিল না, কেননা ঘরের মধ্যে যে দৃশ্য দেখলাম তা দেখা মাত্র শিরশির করে উঠল আপাদ মস্তক। পুরো কার্পেটের উপর মুখ থুবড়ে পড়ে এক ব্যক্তি, দুহাত দুপাশে ছড়ানো সাঁতারুর মতো। কে যেন এক বালতি লাল রং ঢেলে দিয়ে গেছে তার মাথার উপর। লাল রং জমাট বেঁধেছে কালো চুলে, গড়িয়ে এসেছে ঘাড়বে। নিষ্প্রাণ নিষ্পন্দ দেহটির দিকে দেখলাম বিস্ফারিত চোখে তাকিয়ে আছে লম্বোদর লস্কর। আর কবিতা মৃতদেহের পাশে রাখা বিছানার সাদা চাদরের থেকেও বোধহয় সাদা হয়ে গেছে তার মুখ, রক্তহীন। এহেন বিভৎস দৃশ্যের প্রতিক্রিয়া নিশ্চয়ই আমার মুখেও দেখা গিয়েছিল। তাই আমাদের তিনজনের মুখের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে বিলক্ষণ হৃষ্টচিত্তে ইন্দ্রনাথ বলল, জয়ন্ত, নাম ধামগুলো এবার বলে ফেলো। নাম টঙ্গু লিঞ্চিয়ান, বয়স 42, বার্মিজ খ্রিস্টান। বিয়ে হয়েছিল কলকাতায়, স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে বছর 2 আগে। রিপ্রেজেন্টেটিভ, মালিকের চাল আর কাঠের কারবার আছে মান্দালয়। বছরখানেক আগে সাউথ আফ্রিকায় ছিলেন, নেটিভদের মারধর করায় বিতাড়িত হয়েছেন ব্রিটিশ আফ্রিকা থেকে। রঁদেভু হোটেলের নাম লিখিয়েছিলেন হপ্তাখানেক আগে। দিন 3 জন্য ঢাকায় গিয়েছিলেন আত্মীয়ের সঙ্গে দেখা করতে। আজ সকালেই ফিরেছেন। 9:30টার সময় হোটেলে ঢুকেছেন। 12:05 মোড়ে পড়ে থাকতে দেখেছে পারুল। পারুলকে? জি, মানে ওই ঘরদোর ঝাঁটফাট দেয় আর কি। আচ্ছা, তাই টঙ্গু লিঞ্চিয়ানের আগের কোনো ইতিহাস? খুবই অল্প পাওয়া গেছে। মিশুকে সামাজিক, যদ্দূর জানা গেছে শত্রু নেই। আফ্রিকা থেকে যে জাহাজে ফিরেছেন সেই জাহাজেও শত্রু সৃষ্টির মতো কিছু করেননি। তবে হ্যাঁ, টঙ্গু লিঞ্চিয়ান 1 নম্বরের লেডি কিলার। বউকে ডিভোর্স করার আগে থেকেই নাকি সম্পর্ক ছিল একটি মেয়ের সঙ্গে। কারবারের নাম করে নাকি তাকে নিয়েই পালিয়েছিলেন আফ্রিকায়। ফেরবার সময় সেই ভদ্রমহিলাটিকে ফেলে এসেছেন। শুনলাম কলকাতাতেও তার একটি প্রেয়সী আছে। সন্দেহ কাকে হয়? চিন্তাচ্ছন্ন চোখে বর্মী পর্যটকের মৃতদেহের দিকে তাকিয়ে জয়ন্ত বলল, আজ সকালেই টঙ্গু লিঞ্চিয়ানের সঙ্গে দেখা করতে এসেছিল তার কলকাতার প্রেয়সী। নাম ভায়োলেট অ্যালক্যাট্রা। খোঁজ নিয়ে দেখলাম ভায়োলেট চাকরি বাকরি কিছুই করে না, অথচ ফ্রি স্কুল স্ট্রিটের ফ্ল্যাটে রানীর হালে থাকে। টঙ্গু যখন ঢাকায় তখন একবার এসে খোঁজ করে গিয়েছিল ভায়োলেট। এনকোয়ারি কাউন্টারে খোঁজ নিয়ে জেনেছিল আজ সকালেই মিস্টার লিঞ্চিয়ানের ফেরার কথা। তাই ভায়োলেট এসেছিল 11:05। তার রুম নাম্বার নিচ থেকে নিয়ে লিফটে করে উঠে এসেছিল 3 তলায়। কখন বেরিয়ে গেছে কেউ সেরকম কিছু বলতে পারছে না। তবে ভায়োলেট যা বলছে, দরজায় টোকা মেরে কোনো সাড়া না পেয়ে সে চলে যায়। বাইরেও অপেক্ষা করেনি। টঙ্গু লিঞ্চিয়ানের সঙ্গে নাকি তার দেখাও হয়নি। ঠিক সেই সময় মৃতদেহের চুলের ডগা থেকে নখের ডগা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিয়ে খাটের কিনারায় বসে পড়ল কবিতা। সবিস্ময়ে লক্ষ্য করলাম চাপা উল্লাসের রোশনাই ওর তমাল কালো 2 চোখে। তবে
তবে কি সূত্রের সন্ধান পেয়েছে কবিতা? নিরীহ কণ্ঠে ইন্দ্রনাথ বলল, পা টনটন করছে বুঝি? সে কথায় কর্ণপাত না করে জয়ন্তকে জিজ্ঞেস করল কবিতা। বউ কি বলে? টঙ্গু যে আফ্রিকা থেকে ফিরে এসেছে তাই নাকি সে জানে না। দেখা হওয়া তো দূরের কথা, সকালে গেছিল চৌরঙ্গিতে সিনেমার টিকিট কাটতে। গিন্নির তৎপরতায় আমার জড়তাও কেটে গিয়েছিল। জয়ন্তর কথা শুনতে শুনতে সন্ধানী চোখ বুলোচ্ছিলাম ঘরের একোণ থেকে সে কোণে হঠাৎ পাওয়া কোনো সূত্রের আশায়। ঘরটা আর 5টা প্রথম শ্রেণীর হোটেলের ঘরের মতোই। সিঙ্গল বেড, ওয়ার্ডরোব, কাঁচের দেরাজ, নাইট টেবিল, চিঠি লেখার ডেস্ক আর চেয়ার, স্রেফ ঘর সাজানোর জন্য ডামি ফায়ারপ্লেস। ওপরের তাকে টাইমপিস আর এক সারি বিভিন্ন স্বাদের ইংরেজি নভেল। মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল ইন্দ্রনাথ। ঘাড়খানা সারস পাখির মতো বাড়িয়ে ঝুঁকে পড়ল লম্বোদর। তাই দেখে চেয়ারে বসতে বসতে ফিক করে হেসে ফেলল জয়ন্ত চৌধুরী। মৃতদেহটাকে চিৎ করে শুয়ে দিল ইন্দ্রনাথ। রিগার মর্টিজে অঙ্গ প্রত্যঙ্গ তখন আড়ষ্ট হয়ে উঠেছে। হিমকঠিন দেহ আর পোশাকের ওপর দ্রুত হাত চালিয়ে নিয়ে বলল, বৌদি, মৃগ, লম্বোদর বাবু, এবার তাহলে শুরু করা যাক। বৌদি, তুমি আগে বলো, বলো কি দেখেছ? টপ করে খাট থেকে লাফিয়ে নেমে এলো কবিতা। মোঁ করে এক চক্কর ঘুরে এলো লাশটাকে। ইন্দ্রনাথ সকৌতুকে বলল, কি ব্যাপার, এখনো কিছুই চোখে পড়ল না? এতদিন কি বৃথাই গপ্প শোনালাম তোমাকে? লাল ঠোঁটে টুক করে জিভ বুলিয়ে নিয়ে রুদ্ধশ্বাসে বলল, দেখছি পুরোদস্তুর বিলিতি পোশাক পরার অভ্যেস টঙ্গু লেঞ্চিয়ানের। পায়ে কার্পেট স্লিপার আর হ্যাঁ, সিল্কের আন্ডারওয়্যার। এছাড়াও আছে কালো সিল্কের মোজা আর গাটার। কোট প্যান্টে ওস্তাগারের নামও লেখা রয়েছে, ম্যাকিনসন্স, জোহানেসবার্গ। আর কি? বাঁ হাতে একটা রিস্ট ওয়াচ, আর আর ঘড়ির কাঁচটা চিড় খেয়ে গেছে। কাঁটা ঘুরছে না, দাঁড়িয়ে গেছে 11:50 ঘরে। চমৎকার। জয়ন্ত, ডাক্তার কি বলে? ডাক্তার বলছেন টঙ্গু লেঞ্চিয়ান মারা গেছেন 11টা থেকে 11:30টার মধ্যে। আমার মনে হয়। তার মানে কি এই নয় যে? ধীরে বৌদি, ধীরে। যদি কিছু মাথায় এসে থাকে তবে তা মাথার মধ্যেই রাখো। ঝট করে সিদ্ধান্তে পৌঁছানো ভালো গোয়েন্দার লক্ষণ নয়। ব্যাস, এবার তোমার ছুটি। লম্বোদর বাবু, আপনি কি দেখলেন? কপাল কুঁচকে হাত ঘড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল লম্বোদর বাবু। চওড়া চামড়ার ব্যান্ডওয়ালা পুরনো মডেলের হাতঘড়ি। তারপর চিন্তাচ্ছন্ন কণ্ঠে বলল, পুরুষের ঘড়ি। পড়ে গিয়ে ধাক্কা লাগার ফলেই কাঁটা আর নড়ছে না। চামড়ার ব্যান্ডের দ্বিতীয় গর্তে একটা খাঁজ দেখা যাচ্ছে। বাকল আটা রয়েছে ওই গর্তেই। কিন্তু এছাড়াও দেখছি আরও একটা খাঁজ, আরও গভীর দাগ ওই তৃতীয় গর্তে। সাবাস লম্বোদর বাবু। তারপর? বাঁ হাতে ফিনকি দিয়ে রক্ত পড়ছিল, সে রক্ত এখন শুকিয়ে গেছে। বাঁ হাতের তালুতেও রক্ত লেগেছিল, কিন্তু দাগটা অনেক আবছা, যেন রক্তমাখা তালু দিয়ে কিছু আঁকড়ে ধরেছিলেন টঙ্গু লেঞ্চিয়ান। তাই বেশিরভাগই মুছে গেছে তালু থেকে। একটু খুঁজলেই এই ঘরেই পাওয়া যাবে জিনিসটা। টঙ্গু লেঞ্চিয়ানের হাতের ছাপও রয়েছে তাতে। লম্বোদর বাবু, আপনার মতো অ্যাপ্রেন্টিস পাওয়ায় আমি গর্বিত। ওহে জয়ন্ত, রক্তমাখা হাতের ছাপ লাগা কিছু পেয়েছো ধারে কাছে? জয়ন্তর মুখের হাসি মিলিয়ে গেল। তীক্ষ্ণ চোখে বলল, কিন্তু রক্তের দাগ লাগা সেরকম কিছু তো আমরা পাইনি। কার্পেটেও তেমন ছাপ নেই। খুব সম্ভব হত্যাকারী তার নিজের সঙ্গে নিয়েই চলে গেছে। কপাল কুঁচকে ইন্দ্রনাথ বলল, তুমি পরীক্ষার্থী নও, কাজেই আর ইঙ্গিত দিও না। মৃগ, তোমার কিছু বলার আছে? তাড়াতাড়ি বললাম, মাথার ক্ষত দেখে মনে হচ্ছে ভারী কিছু দিয়ে বেশ কয়েকবার চোট মারা হয়েছে। বিছানার চাদরের অবস্থা দেখে মনে হচ্ছে ধস্তাধস্তিও হয়েছিল। আর মুখটা। বটে বটে, মুখটাও লক্ষ্য করে ফেলেছ? বলো। সদ্য দাড়ি গোফ কামানো, গালে আর চিবুকে এখনো লেগে রয়েছে ট্যালকম পাউডার। আচ্ছা, একবার বাথরুমটা চোখ বুলোলে হতো না? কাচুমাচু মুখে কবিতা বলল, মুখটা আমিও লক্ষ্য করেছিলাম ঠাকুরপো, কিন্তু তুমি কথাই বলতে দিলে না। পাউডারটা লাগানো হয়েছে মসৃণ ভাবে, কোথাও বেশি কোথাও কম নয়। লাফিয়ে উঠে ইন্দ্রনাথ বলল, বৌদি, তোমার শার্লক হোমস হওয়া কে আটকায়? জয়ন্ত, অস্ত্র পাওয়া গেছে? পাথরের ভারী হাতুড়ি, এক্সপার্টের মতে আফ্রিকান কিউরিও। বেজায় ভারী, কিন্তু এবড়ো খেবড়ো পাথর। খুব সম্ভব টঙ্গু লেঞ্চিয়ানের ব্যাগের মধ্যেই ছিল হাতুড়িটা।
ট্রাঙ্ক তো এখনো এয়ারপোর্ট থেকে এসে পৌঁছয়নি, কাজেই ধরে নিতে হবে ব্যাগই ছিল জিনিসটা। ইন্দ্রনাথ আর কিছু বলল না, আনমোনা চোখে তাকিয়ে রইল বিছানার দিকে। রেক্সিনের ট্রাভেলিং ব্যাগটা খাটের উপরেই বসানো ছিল, পাশেই চারকোল গ্রে কালারের ইভিনিং স্যুট, পরিপাটিভাবে ভাঁজ করা কোট আর ট্রাউজার, সাদা শার্ট, হাতের বোতাম, সাদা সিল্কের রুমাল, খাটের তলায় দুজোড়া কালো বুট। এত জিনিস দেখেও যেন সন্তুষ্ট হতে পারল না ইন্দ্রনাথ। বারবার চোখ বুলোতে লাগলো ঘরের অন্যান্য জিনিসগুলোর ওপর। অশান্ত চোখ, যেন কিছু একটা খচখচ করছে বুকের মধ্যে। খাটের পাশেই চেয়ারে পড়ে একজোড়া ময়লা শার্ট, একজোড়া ময়লা মোজা, ময়লা গেঞ্জি আর আন্ডারওয়্যার, কিন্তু রক্তের ছিটে ফোঁটাও নেই ময়লা জামা কাপড়ে। চিন্তামগ্নভাবে কার্পেটের দিকে তাকিয়ে রইল ইন্দ্রনাথ। আচ্ছা, ওই হাতুড়িটা কিন্তু আমরা নিয়ে গেছি, রক্তে আর চুলে একেবারে মাখামাখি হয়েছিল। আঙুলের ছাপটাপও কোথাও বিশেষ পাওয়া যায়নি, যেখানে খুশি হাত দিতে পারো। সব কিছুর ছবি তোলাও হয়ে গেছে, আঙুলের ছাপও খোঁজা হয়ে গেছে। কোনো উত্তর না দিয়ে একটা সিগার ধরালো ইন্দ্রনাথ। আমি আর লম্বোদরবাবু হাঁটু গেড়ে বসে পড়লাম মৃত ব্যক্তির পাশে। দুজনেরই উদ্দেশ্য রিস্ট ওয়াচটা আরো ভালোভাবে দেখা। কবিতা দেখলাম আঠার মতো লেগে রয়েছে ইন্দ্রনাথের পেছনে। লম্বোদরের উৎসাহ একটু বেশি, তাই ঝট করে কবজি থেকে ঘড়িটা খুলে নিয়ে খুটখাট শুরু করে দিল পেছনের ডালাটা নিয়ে। আর কি কৌশলে কে জানে, অচিরেই খুট করে খুললে ফেললো ডালাটা, আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল উল্লাসে, পেয়েছি পেয়েছি। ডালার পেছনে খানিকটা সাদা কাগজের ছেঁড়া অংশ আঠা দিয়ে সাঁটা, যেন কিছু একটা টান মেরে ছিঁড়ে নেওয়া হয়েছে সেখান থেকে। তড়াক করে লাফিয়ে উঠে লম্বোদরবাবু বলল, স্যার, একটা আইডিয়া মাথায় এসেছে। বলেই একদৃষ্টে তাকিয়ে রইল টঙ্গু লিঞ্চনের নিষ্প্রাণ মুখের দিকে। সন্ধানী চোখে কি যেন খুঁজতে লাগলো। মৃগ। ইন্দ্রনাথের মেস থেকে বেরোবার সময় তাক থেকে ওরই আতস কাজটা নিয়ে এসেছিলাম। এখন তা বার করে ঘড়িটা উল্টে পাল্টে দেখতে দেখতে বললাম, এখন কিছু বলবো না, তবে ঘড়িটা আমার বন্ধুর ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করার অনুমতি দিলে ভালো হয়। ইন্দ্রনাথ জয়ন্তর দিকে তাকাতেই জয়ন্ত ঘাড় নেড়ে সায় দিল। ইন্দ্রনাথ বলল, নিতে পারো। জয়ন্ত, ঘর, ফায়ারপ্লেস, বাথরুম সমস্ত জায়গা তন্ন তন্ন করে সার্চ করা হয়েছে? আঙুল মটকাতে মটকাতে জয়ন্ত বলল, দেখছিলাম তুমি কখন প্রশ্নটা করো। ফায়ারপ্লেসে দারুণ ইন্টারেস্টিং কয়েকটা জিনিস পাওয়া গেছে। ফায়ারপ্লেসের সামনে গিয়ে দাঁড়ালো ইন্দ্রনাথ। ডামি ফায়ারপ্লেস, আগুন কোশমিনকালেও জ্বলে না, শুধু ইউরোপীয় পরিবেশ সৃষ্টির জন্যই এটা নির্মিত। কিন্তু এ হেন চুল্লিতেই জমে আছে খানিকটা ছাই, এবং সেই ছাই অতি বিচিত্র ছাই। কেননা তা কাঠের নয়, কয়লার নয়, এমনকি কাগজেরও নয়। যখের ধনপ্রাপ্তির আশা নিয়েই ছাইয়ের গাদা খোঁচাতে শুরু করল ইন্দ্রনাথ রুদ্র, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বিচিত্র ভস্মস্তূপের মধ্যে আবিষ্কার হল বিচিত্রতর 10টি বস্তু। অদ্ভুত 10টি বস্তু ছাইয়ের গাদায় থেকে ভস্মাচ্ছাদিত। তবুও চিনতে অসুবিধে হলো না। 8টা চ্যাপ্টা ঝিনুকের বোতাম আর 2টো অদ্ভুত দর্শন ধাতব বস্তু। একটা 3 কোণা, অনেকটা চোখের আকারের, আরেকটা আঁকশির মতো। দুটোরই আকার খুব ছোট এবং দুটোই খাদ মেশানো কোনো সস্তা ধাতু দিয়ে তৈরি। 8টা ঝিনুকের বোতামের মধ্যে 2টো অপেক্ষাকৃত বড়। প্রতিটি বোতামের কিনারায় পলতোলা এবং কেন্দ্রে সুতো গলানোর 4টি করে ছিদ্র। ইন্দ্রনাথ, এই 10টা জিনিস নিয়ে ভাবতে ভাবতেই আমার মাথাটা ধরে গেল হে, কিন্তু সুরাহা হলো না। 10টি বস্তুই কিন্তু আগুনে ঝলসানো। নীরবে পোড়া বোতাম, 3 কোণা ধাতু আর আঁকশি নাড়াচাড়া করতে করতে ইন্দ্রনাথ জিজ্ঞাসা করল, ফায়ারপ্লেস শেষবার কে সাফ করেছিল খোঁজ নিয়েছো? নিয়েছি, পারুলি সাফ করেছে। কখন? আজ সকাল 7টার একটু পরেই। 7টার সময় একজন বোর্ডার ঘর ছেড়ে দেয়, তাই টঙ্গু লিঞ্চিয়ান আসার আগেই ঘর সাফ করে রেখে দিয়ে যায় পারু। নাইট টেবিলের উপর বোতাম, আঁকশি আর 3 কোণা ধাতুটা রেখে ট্রাভেলিং ব্যাগের ভেতর দৃষ্টি নিক্ষেপ করল ইন্দ্রনাথ। ভেতরটা অত্যন্ত অগোছালো, যাচ্ছে তাই ভাবে এলোমেলো। 4টে লম্বা নেকটাই, 2টো ধোয়া সাদা শার্ট, মোজা, আন্ডারওয়্যার আর রুমাল ঠাসা ব্যাগের মধ্যে। প্রতিটি শার্ট আর আন্ডারওয়্যারের উপর লেবেল আঁটা, একই ওস্তাগারের, ম্যাকিনসন্স, জোহানেসবার্গ। দেখে শুনে বন্ধুবরের খিঁচড়ে যাওয়া মেজাজটা কিঞ্চিত ভালো হলো বলে মনে হলো।
খুশি খুশি মুখে গিয়ে দাঁড়ালো ওয়ার্ড্রোবের সামনে। টুইডে ট্রাভেলিং স্যুট আর বাদামি রঙের একটা কোট ছাড়া ভেতরে আর কিছুই নেই। সশব্দে পাল্লাটা বন্ধ করে ঘুরে দাঁড়ালো ইন্দ্রনাথ। সঞ্চারমান দৃষ্টি স্থির হলো দেরাজের উপর। প্রথম তাকটা শূন্য। দ্বিতীয় এবং তৃতীয় ড্রয়ার খুলেও কিছু পাওয়া গেল না। বৃথা খুঁজছ। জিনিসপত্র গুছিয়ে রাখবারও সময় দেওয়া হয়নি মিস্টার লিঞ্চিয়ানকে। আহা, ওই টেবিলেও কিছু নেই, যা আছে তা বাথরুমেই। যেন এই কথাটুকুর জন্যই অপেক্ষা করছিল কবিতা। জয়ন্তর কথা ফুরোতে না ফুরোতেই ধনুকের থেকে ছোড়া তীরের মতো সাঁ করে ছুটে গেল বাথরুম লক্ষ্য করে। পেছন পেছন সমান বেগে ছুটে গেল লম্বোদর লস্কর। অগত্যা আমিও পেছনে পড়ে থাকাটা বুদ্ধিমানের কাজ বলে মনে করলাম না। চৌকাঠে দাঁড়িয়ে ঠোঁটের কোণে আলগোছে একটা সিগার ঝুলিয়ে আমাদের কীর্তিকলাপ লক্ষ্য করতে লাগল ভারতের প্রথম কনসাল্টিং ডিটেকটিভ ইন্দ্রনাথ রুদ্র। বেসিনের ওপর খোলা রেক্সিনের টয়লেট কিট, সাবান আর চুল লাগা আধোয়া সেফটি রেজারের পাশেই দাঁড় করানো ভিজে শেভিং ব্রাশ, এক টিউব শেভিং ক্রিম, ছোট্ট অ্যাক্টিং ট্যালকম পাউডার আর এক টিউব টুথপেস্ট। কলের পাশেই গড়াগড়ি খাচ্ছে প্লাস্টিকের শেভিং ব্রাশ রাখবার জিনিসটা, ঢাকনাটা পড়ে টয়লেট কিটের উপর। লম্বোদরবাবুর মুখটা লম্বা হয়ে গেল। নিরাশ কণ্ঠে বলল, ধুর, কিছুই নেই এখানে। আমি বললাম, সত্যিই তাই। শুধু বোঝা যাচ্ছে দাড়ি কামানো শেষ হতে না হতেই খুন হয়ে গেছেন টঙ্গু মশাই। সেটটা ধুয়ে রাখবারও সময় পাননি। কবিতা কিন্তু কালো হীরের মতো ঝিকিমিকি চোখে বলল, তুমি কি গো, অন্ধ নাকি? বলি গটগট করে বেরিয়ে গেল বাইরে। পেছনে লম্বোদর লস্কর। বিমূঢ়ভাবে জিনিসগুলো আর একবার উল্টে পাল্টে দেখলাম। শেভিং ব্রাশের ঢাকনাটা উল্টে দেখলাম ভেতরের দিকে খাপে খাপে লাগানো এতটুকু একটা প্যাড। উল্লেখযোগ্য আর কিছুই না পেয়ে ঘুরে দাঁড়াতেই দেখলাম অপলক চোখে ঢাকনাটার দিকে তাকিয়ে ঘন ঘন সিগারেট ফুঁকছে ইন্দ্রনাথ রুদ্র। বেডরুমে ফিরে গিয়ে দেখি হোটেল ম্যানেজার পিটার ড্যানিয়েল হাত মুখ নেড়ে তর্ক করছে জয়ন্তর সঙ্গে। মুখ টিপে জয়ন্ত শুনে যাচ্ছে সব। পেছন পেছন ইন্দ্রনাথ এসে বলল, ব্যাপার কি, গোলমাল কিসের? আরে স্যার, চারিদিকে ঢিঢি পড়ে গেল যে। এদিকে সকাল থেকে স্টাফ ধরে রেখেছেন আপনারা, নাইট শিফট আরম্ভ হতে চললো, বাড়ি যাওয়ার জন্য সব ছটফট করছে। আমারও তো সেই একই অবস্থা, অথচ আপনারা এই। জয়ন্ত, তোমরা যা দেখবার দেখে নিয়েছো, আমরাও দেখলাম। এখন আর খামোখা এনাদের হয়রানি করে কোনো লাভ নেই। অলরাইট মিস্টার ড্যানিয়েল, আপনারা যেতে পারেন। পিটার ড্যানিয়েল উধাও হতেই ইন্দ্রনাথ ফিরে দাঁড়ালো আমাদের দিকে। হিরো হিরো কায়দায় এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, লম্বোদরবাবু কিছু বলবেন? আমার একটা ঠিকানা চাই। ফস করে কবিতা বলে উঠল, আরে আমিও তো তাই চাই। আমি বললাম, আমি চাই এমন একটা জিনিস যা এই হোটেলেই আছে। বেশ তো, তোমাদের যা যা দরকার একতলায় সার্জেন্ট অচল দত্তের কাছে চেয়ে নাও। তারপর 2 ঘন্টা সময় দিলাম। 2 ঘন্টা পরে সন্ধ্যে 6:30টার সময় আমার মেসে এসে দেখা করো। দেখা যাক কার দৌড় কদ্দূর। সবার আগে ঘর থেকে বেরোলো কবিতা এবং সবার শেষে আমি। বেরোতে বেরোতে শুনলাম ইন্দ্রনাথ বলছে, ও জয়ন্ত, তোমার সঙ্গে আমার কিছু সিরিয়াস আলোচনা আছে, একটু দাঁড়াও। 2 ঘন্টা পর ইন্দ্রনাথের মেস, সেই ভাঙা তক্তপোষ, নড়বড়ে চেয়ার আর টেবিল। কলের পুতুলের মতোই এতক্ষণ চা বিস্কুট খাচ্ছিল লম্বোদরবাবু আর কবিতা। আমি মৌনী বাবা হয়ে গিয়েছিলাম সাময়িকভাবে। এক মুখ ধোঁয়া ছেড়ে ইন্দ্রনাথ বলল, আর দেরি কেন? লম্বোদরবাবু বলুন, আপনার কি সিদ্ধান্ত? শুধু সিদ্ধান্তই নয় স্যার, তার চেয়েও এক কাঠি এগিয়েছি আমি। যেমন? সমাধানে পৌঁছেছি। তাই নাকি? বাহ বাহ বাহ। তা কিভাবে পৌঁছলেন? আমার একমাত্র সূত্র হলো রিস্ট ওয়াচটা। চামড়ার ব্যান্ডে 2টো দাগ। যে দাগটা সব থেকে কম গভীর, সেই দাগেই ঘড়ি পরে আছেন টঙ্গু লিঞ্চিয়ান। এই থেকেই সিদ্ধান্তে পৌঁছলাম যে ঘড়িটা আসলে তার নয়। তবে কার? হত্যাকারীর। কিন্তু ঘটনাস্থলে হত্যাকারী নিজের ঘড়ি ফেলে যাবে কেন? পুলিশকে বিপথে চালনা করার জন্য। ডাক্তার বলেছেন মিস্টার লিঞ্চিয়ান মারা গেছেন 11টা থেকে 11টা 30 মিনিটের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও ঘড়ির কাঁটা দাঁড়িয়ে আছে 11টা 50 মিনিটে। কেন? কেন? কারণ হত্যাকারী খুন করার সময়টা ইচ্ছে করে এগিয়ে দিতে চেয়েছে, অথচ নিহতের হাতঘড়ি নেই। তাই নিজের হাতের ঘড়ি খুলে আছাড় মেরে কাঁচটি ফাটিয়েছে, কলকবজা বিগড়েছে। তারপর কাঁটাটা ঘুরিয়ে 11টা 50 মিনিটের ঘরে এনে পরিয়ে দিয়েছে মিস্টার লিঞ্চিয়ানের কবজিতে।
কিন্তু তার কবজি মোটা, অথচ হত্যাকারীর কবজি সরু, তাই ব্যান্ডটা লাগলো অন্য ঘাঁটিতে। ব্রিলিয়েন্ট, কিন্তু এটা তো সমাধান হলো না লম্বোদরবাবু। হত্যাকারী কে? হত্যাকারী একজন স্ত্রীলোক, তাই তার কবজি সরু। বটে বটে, সে না হয় হলো, কিন্তু সে কে? টঙ্গু লিঞ্চিয়ানের ডিভোর্স দেওয়া বউ। খুনের মোটিভ গায়ের জ্বালা মেটানো। কথাটা শুনে নাকের ডগাটা সামান্য কুঁচকল কবিতা। আমিও বিশেষ উৎসাহ বোধ করলাম না। দেখে শুনে মিয়েই গেল লম্বোদর লস্কর। মিনমিনে স্বরে বলল, আরও প্রমাণ আছে। তাই নাকি? শুনি। ঘড়ির পেছনের ডালার ভেতর খানিকটা ছেঁড়া কাগজ লেগেছিল, যেন টান মেরে কিছু ছিঁড়ে ফেলা হয়েছে। ঘড়ির ভেতরে একটি জিনিসই রাখার রেওয়াজ ছিল এককালে, ফটোগ্রাফ। টঙ্গু লিঞ্চিয়ানের ঘড়িতেও ছিল একটা ফটো, এবং সেই ফটোতেই সম্ভবত ছিল হত্যাকারীর চেহারা। তাই যাওয়ার সময় ছিঁড়ে নিয়ে গেছে ছবিটা। আমি রিপোর্টারের ছদ্মবেশে দেখা করলাম মিস্টার লিঞ্চিয়ানের আগের বউয়ের সঙ্গে। তার টেবিলেই একটা ফ্যামিলি অ্যালবাম দেখলাম। একটু নাড়াচাড়া করতেই পেয়ে গেলাম একটা ফটোগ্রাফ, একজন পুরুষ আর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু তাদের মুন্ডু দুটো নেই। গোল করে কেটে ফটো থেকে তুলে নেওয়া হয়েছে, রয়েছে শুধু ধড়। আর কি প্রমাণের দরকার আছে? ঈষৎ দমে গিয়ে ইন্দ্রনাথ বলল, না, আর দরকার নেই। মৃগাঙ্ক, তোমার কি সিদ্ধান্ত? লম্বোদরবাবুর মতো আমারও সূত্র এই ঘড়ি। তবে ব্যান্ডটা নিয়ে অযথা মাথা ঘামাইনি, ঘামিয়েছি ঘড়ির শ্বাস প্রশ্বাস নিয়ে। ঘড়ির আবার শ্বাস প্রশ্বাস? বলো কি হে? ঘাবড়িও না, জগদীশ বসে থিওরি আওড়াচ্ছি না। তবে ঘড়িও শ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে। ভেরি ইন্টারেস্টিং। এ তো রীতিমতো গবেষণা। ঠাট্টা করো না তো। হাতের চামড়ায় ঘড়ি লেগে থাকার সময় গায়ের উত্তাপে ঘড়ির ভেতরকার বাতাসও গরম হয়ে প্রসারিত হয়ে যায়, আয়তনে বেড়ে যায়। আয়তনে বেড়ে যাওয়ার ফলে বাতাস বেরিয়ে যায় কাঁচের ফাঁক দিয়ে, ছোটখাটো ফাটল দিয়ে। সেকেলে ঘড়ির ক্ষেত্রে এই জিনিসটা আরও বেশি করে দেখা যায়। টঙ্গু লিঞ্চনের ঘড়িও আধুনিক নয়। বেশ। ঘড়ি যখন হাত থেকে খুলে নামিয়ে রাখা হয়, তখন ভেতরের বাতাসও আবার ঠান্ডা হয়ে সংকুচিত হয়। ফলে বাইরের বাতাস ফুটো কাঁচের ফাঁক দিয়ে ঢুকে পড়ে ভেতরে। সেই সঙ্গে বাতাসের ধুলো পথ করে নেয় ভেতরে। তারপর? সেই কারণেই রুটিওয়ালার ঘড়িতে পাওয়া যায় ময়দার ধুলো, ইটের পাজার মালিকের ঘড়িতে জমে ওঠে ইটের ধুলো। টঙ্গু লিঞ্চিয়ানের ঘড়িতে কি পেয়েছি জানো? কি? মেয়েদের ফেস পাউডার। তাই নাকি? জানো তো, খুঁতখুঁতে মেয়েরা গায়ের রং মিলিয়ে ফেস পাউডার কেনে। ঘড়ির মধ্যে যে ফেস পাউডার পেলাম তা সাধারণত কালো মেয়েরাই ব্যবহার করে। তা সেই কালো মেয়েটি কে শুনি? ইন্দ্রনাথের স্বর এবার তীক্ষ্ণ। বুক ভরে শ্বাস নিয়ে সগর্বে বললাম, পারুল। ভীষণ চমকে উঠল ইন্দ্রনাথ। পারুল কি হে? কেন নয়? দুশ্চরিত্র টঙ্গু লিঞ্চিয়ান নিশ্চয়ই পারুলের গায়ে হাত দিতে গিয়েছিল, তাই। খুব খুব শব্দ শুনে দেখি মুখে শাড়ির খুঁট চাপা দিয়ে ওদিকে তাকিয়ে আছে কবিতা। কিছুটা রেগে বললাম, এত হাসি কিসের? জবাব দিল ইন্দ্রনাথ, বৌদি হাসছে পর্বতের মুশিক প্রসব দেখে। সাধে কি বলি, গল্প লিখলে ঘিলু কমে যায়। আরে বাবা, পারুলকে দেখে মনে হয় ফেস পাউডারের বিলাসিতা করার মতো শখ অথবা সাধ্য তার আছে? ঘড়ি পরা তো দূরের কথা। দূর। বৌদি, তুমি শুধু বাকি রইলে, শোনাও দেখি তোমার থিওরি। সঙ্গে সঙ্গে কবিতা বলল, ঘড়ির সূত্রটা কোনো সূত্রই নয়। এ নিয়ে এতটা সময় নষ্ট করা স্রেফ আহাম্মকি। তেড়ে উঠে বললাম, বাজে কথা বলো না তো, প্রমাণ করো যে এটা কোনো সূত্রই নয়। করবই তো। পাকিস্তানের সময় আর ভারতীয় সময়ের তফাৎটা জানা আছে? বিদ্রুপ তরল কণ্ঠে বললাম, তার সঙ্গে খুনের কি সম্পর্ক? কণ্ঠে ততোধিক শ্লেষ ঢেলে কবিতা বলল, সেইটাই একমাত্র সম্পর্ক। ঘড়িটা টঙ্গু লিঞ্চিয়ানেরই। ঢাকায় গিয়ে তিনি পাকিস্তানের ঘড়ির সঙ্গে সময় মিলিয়েছিলেন, কিন্তু কলকাতায় এসে এখানকার সময়ের সঙ্গে ঘড়ি মেলানোর ফুরসত পাননি। কে না জানে ঢাকার সঙ্গে ইন্ডিয়ার সময়ের তফাৎ পুরো আধ ঘন্টা। মানে ঢাকায় যখন 12টা, এখানে তখন 11:30। মেশিনগানের মতো মোক্ষম যুক্তিবর্ষণে মুখ শুকিয়ে গেল আমার। লম্বোদরবাবুর মুখটা আবার লম্বা হয়ে গেল, আর ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল ইন্দ্রনাথের চোখ। ক্যাপিটাল বৌদি, ক্যাপিটাল। শার্লক হোমস হওয়ার যোগ্যতা একমাত্র তোমারই আছে। এ পর্যন্ত ঠিকই বললে। তারপর? খুনিকে আমি জানি। টঙ্গুর তালাক দেওয়া বউও নয়, পারুলও নয়।
সবাই দেখেছ মিস্টার লিঞ্চিয়ানের মুখে পাউডারের প্রলেপ, খুব মসৃণ প্রলেপ। গাল আর শেভিং সেটের অবস্থা থেকে জানা গেল খুন হওয়ার ঠিক আগেই দাড়ি কামিয়েছিলেন তিনি। ঠাকুরপো, দাড়ি কামানোর পর তুমিও নিশ্চয়ই পাউডার লাগাও? হ্যাঁ, তা লাগাইবই। কি কিভাবে লাগাও? এটা আবার কি প্রশ্ন? বলোই না কিভাবে লাগাও। কেন, আঙুল দিয়েই লাগাই। ঠিক, আমার কর্তাটিরও একই অভ্যেস। আশা করি লম্বোদর বাবুরও। আসলে পুরুষ মাত্রই গালে পাফ লাগানোর ধার ধারে না, তাই তারা আঙুলে করে পাউডার নিয়ে গালে ঘষে দেয়, ফলে জড়ো হয়ে কোথাও বেশি কোথাও কম ভাবে লেগে থাকে পাউডার। কিন্তু মেয়েরা পাফ ছাড়া পাউডার লাগাই না, তাই তাদের মুখে পাউডার অমন মোলায়েমভাবে মাখানো থাকে। এই যেমন দেখো, আমার পাউডার মেখেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, তা মনে হচ্ছে বই কি, হলেও তোমাদের মতো অত বৃষ্টিভাবে মনে হয় না। তৎক্ষণাৎ জবাব দিল কবিতা। টঙ্গু লিঞ্চিয়ানের মুখে যেভাবে পাউডার লাগানো হয়েছে তা পাফ ছাড়া লাগানো সম্ভবই নয়, কিন্তু তার ঘরে তন্ন তন্ন করে খুঁজেও পাফ পাওয়া গেল না। এতক্ষণ রুদ্ধশ্বাসে শুনছিল ইন্দ্রনাথ, এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তাহলে বৌদি তুমি বলতে চাও যে টঙ্গু লিঞ্চিয়ানের দাড়ি কামানো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো একজন মেয়ে। কামানো শেষ হলে আদর করে নিজের ভ্যানিটি ব্যাগ খুলে পাউডার মাখিয়ে দিল ভদ্রলোককে এবং তারপরেই দুম করে পাথরের হাতুড়ি মেরে গুঁড়িয়ে দিল মাথা। তাও কি সম্ভব? ডিভোর্স করা বউয়ের পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু রক্ষিতার পক্ষে সম্ভব। একমাত্র তারাই আগের মুহূর্তে দেবী আর পরের মুহূর্তে দানবী হতে পারে। টঙ্গু লিঞ্চিয়ানের কলকাতার প্রেয়সী ভায়োলেট অ্যালক্যাট্রার সঙ্গে ঘণ্টাখানেক আগেই দেখা করে এসেছি আমি। জ্ঞান পাপি তো, তাই কিছুতেই স্বীকার করতে চাইল না যে টঙ্গু লিঞ্চিয়ানকে পাউডার মাখিয়ে এসেছে আজ সকালে। পোড়া সিগারেটটা টোকা মেরে জানলা পথে উধাও করে দিয়ে ইন্দ্রনাথ বলল, তোমরা সব থিওরি গড়ে নিয়েছো, সেজন্য তারিফ করছি তিনজনকেই। তবে কি জানো, কি? তোমরা তিনজনেই ভুল করেছো। কিছুক্ষণ সব চুপ। তারপর শাড়ির খুঁট আঙুলে পাকাতে পাকাতে বাঁকা সুরে কবিতা বলে উঠল, তোমার মতো দেমাকি মানুষের কাছ থেকে ঠিক এই কথাটাই শোনার আশা করছিলাম এতক্ষণ। আবার সেই এক মেয়েলি অভিমান। ঠোঁট না ফুলিয়ে আমার দুটো কথা যদি দয়া করে মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে তিনজনেই কেন ভুল করেছো। ভনিতা না করে বললেই হয়। তোমরা তিনজনেই সেই একই ভুল করেছো, অর্থাৎ চোখ কান খোলা রেখে নতুন নতুন সূত্রকে কাজে না লাগিয়ে আগে থেকেই গড়ে নেওয়া থিওরিকেই খাড়া করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছো। একই সূত্র ধরে একই যুক্তির পথ বেয়ে প্রত্যেকেই চোখ কান বন্ধ করে দৌড়েছ নিজের নিজের সিদ্ধান্তের দিকে, আশেপাশে তাকাওনি। তাই শোচনীয়ভাবে ফেল করলে তিনজনেই। লম্বোদরবাবু, আপনার থিওরি ঝুলছে একটা মাত্র সুতোর ওপর, গোল করে কেটে নেওয়া ফটো। কিন্তু সেটা তো নেহাতি কাকতালীয় হতে পারে। এর বশে তো কোনো ভদ্রমহিলাকে খুনি সাব্যস্ত করা যায় না, যায় কি? অসম্ভব ব্যাপার। মৃগ, তুমি যে এমন আনাড়ির মতো একটা থিওরি খাড়া করবে এটা আশা করিনি। রং মিলিয়ে ফেস পাউডার ব্যবহার করা অথবা হাতে রিস্ট ওয়াচ পরা পারুল কেন বাংলাদেশের ঝি শ্রেণীর কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয়। আশা ছিল বৌদির ওপর। ঢাকার সময়ের সঙ্গে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের প্রভেদটুকু পর্যন্ত তুমি দিব্যি বললে। ভয় হয়েছিল হয়তো টেক্কা মারবে আমার উপর, কিন্তু যে বনেদের ওপর তোমার থিওরি খাড়া করলে গোড়ায় গলদ রয়ে গেল সেইখানেই। তুমি বলছো পাফ দিয়ে পাউডার মেখেছেন টঙ্গু লিঞ্চিয়ান, অথচ ঘরে পাফ নেই। কিন্তু আমি বলবো আছে। কোথায়? শেভিং ব্রাশ রাখার প্লাস্টিকের কৌটোটা দেখেছো? দেখেছি। তার ক্যাপটা? দেখেছি। দেখোনি? দেখলে পাফটা দেখতে পেতে। ভেতর দিকে ছোট্ট একটা মখমলের পাফ লাগানো ছিল আগে থেকেই। শেভিং কিট যারা তৈরি করেছে তারাই লাগিয়ে দিয়েছে। সুতরাং বৌদি, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি খুনির কাছাকাছি এসেও পাশ কাটিয়ে গেলে। সবচাইতে মজার ব্যাপার, তিনজনেই খুনি সাব্যস্ত করলে একজন স্ত্রী লোককে, অথচ আমার হিসেব অনুযায়ী হত্যাকারী একজন পুরুষ। প্রমাণ কি? বন্দুকের বুলেটের মতো প্রশ্ন নিক্ষেপ করলাম আমি। সামনেই ছিল, কিন্তু চোখের ব্যবহার করনি তোমরা। প্রত্যেকে আগে থেকে ভেবে নেওয়া সিদ্ধান্তকে কায়েমি করার মতলবে অমন চোখে আঙুল দেওয়া প্রমাণ দেখেও দেখোনি। আমি 8টা ঝিনুকের বোতাম আর ধাতুর টুকরো দুটোর কথা বলছি। যে ফায়ারপ্লেসে কখনো আগুন জ্বলে না, সেখানে খানিকটা ছাই পড়ে।
টঙ্গু লিঞ্চিয়ান নিশ্চয়ই হাত পা ছড়িয়ে বসার আগে কিছু পোড়ানোর জন্য ব্যস্ত হননি। তবে কাজটা কার? নিশ্চয়ই হত্যাকারীর। আগুন জ্বালিয়ে প্রমাণ নিশ্চিহ্ন করার বৃথা চেষ্টা। ছাইটা কাগজের নয়, কাঠের নয়, কয়লারও নয়। ছাইয়ের গাদায় পড়ে 8টা পোড়া বোতাম, 6টা ছোট, 2টো বড়। পৃথিবীতে একটাই মাত্র জিনিস আছে যার মধ্যে থাকে এই 8টা বস্তু, শার্ট। ওপেন ব্রেস্ট ফুল শার্টের সামনে থাকে 6টা ছোট ছোট বোতাম আর 2 হাতায় 2টো বড় বোতাম। ছাইটা কাপড়ের, অর্থাৎ ফায়ারপ্লেসে কেউ একটা ফুল শার্ট পুড়িয়েছে। পোড়াবার সময় খেয়ালই ছিল না যে ঝিনুকের বোতাম আগুনকেও কদলি প্রদর্শন করতে পারে। এবার ধাতুর 2টো জিনিস, একটা 3 কোনা আর একটা আঁকশি। ওপেন ব্রেস্ট ফুল শার্ট যে পরে সে ট্রাউজার্স পরে, আর ট্রাউজার্স যে পরে সে সাধারণত টাই পরে। ধাতুর জিনিস দুটো এসেছে বো টাই থেকে। রেডিমেড বো টাই বাজারে কিনতে পাওয়া যায়, জানো তো? কিনলে বো বাঁধার ঝঞ্ঝাট পোয়াতে হয় না। লম্বোদর বাবু, আপনি বললেন বটে টঙ্গু লিঞ্চিয়ান রক্তমাখা হাতে কিছু একটা আঁকড়ে ধরেছিলেন, কিন্তু সেটা যে হত্যাকারীর শার্ট হতে পারে তা বললেন না। বিছানার চাদরটা দেখলেই তো বোঝা যায় যে ধস্তাধস্তি হয়েছে। মাথায় প্রথমে বাড়ি খেয়েও লড়েছেন মিস্টার লিঞ্চিয়ান, খামচে ধরেছিলেন হত্যাকারীর শার্ট আর বোটাই, কিন্তু তবুও প্রাণে বাঁচেননি। এদিকে হত্যাকারী পড়ল বিপদে। রক্তমাখা শার্ট আর বোটাই নিয়ে বেরোবে কি করে? হত্যাকারী যদি হোটেলের বাইরের লোক হতো অথবা হোটেলের বোর্ডার হতো, তাহলে কোটের কলার তুলে বোটাই ঢেকে বেরিয়ে গেলে কোনো সন্দেহ হতো না। বোটাই যে পরে সে কোটও পরে, কিন্তু তা না করে হত্যাকারী রক্তমাখা শার্ট আর বোটাই আগুনে পুড়িয়ে মিস্টার লিঞ্চিয়ানের ব্যাগ হাতড়ে সাদা শার্ট আর বোটাই পরে বেরিয়ে গেছে। এই জন্যই ব্যাগের মধ্যে শুধু লম্বা নেকটাই পাওয়া গেছে, কিন্তু কোনো বোটাই পাওয়া যায়নি। ইভিনিং স্যুটের পাশেও কিন্তু সেটা ছিল না। হত্যাকারী তাহলে বাইরের লোক নয়, বোর্ডারও নয়, তাহলে কি হোটেলেরই কর্মচারী? নিশ্চয়ই তাই, কেননা কর্তব্যরত অবস্থায় রঁদেভু হোটেলের প্রত্যেককেই ফিটফাট থাকতে হয়। ডিউটি ছেড়ে কোথাও যাওয়াও সম্ভব নয়। তাই নিজের শার্ট আর বোটাই পুড়িয়ে পরের শার্ট আর বোটাই পরে ফিরে আসতে হয়েছে তাকে ডিউটিতে। আমরা যখন তদন্ত করছি, হত্যাকারী তখন হোটেলেই অন ডিউটিতে রয়েছে। পরনে আছে সাদা শার্ট আর কালো অথবা সাদা বোটাই, খুব সম্ভবত কালো। কিন্তু আমরা দেখেছি রঁদেভু হোটেলের প্রত্যেক কর্মচারীর শার্টের রং ধূসর, টাইয়ের রঙও ধূসর, শুধু একজন বাদে। হোটেলে ঢুকেই তফাৎটা নিশ্চয়ই লক্ষ্য করেছিলে। আমাদের দিকে তাকিয়ে আমাদের অবস্থা বুঝতে পেরে ইন্দ্রনাথ বলল, করনি? অন্ধ অন্ধ তোমরা 3 জনেই না, চোখ থাকতেও অন্ধ। যাকে তোমরা বিদায় হতেই জয়ন্তকে নিয়ে সেই একজনকে জেরা করতেই সব ফাঁস হয়ে গেল। তারপর শার্ট পরীক্ষা করতেই পাওয়া গেল সেই একই ওস্তাগারের লেবেল, ম্যাকিনসন্স, জোহানেসবার্গ, অর্থাৎ সাউথ আফ্রিকায় তৈরি জামা, যেখানে বছরখানেক থেকে এসেছেন টঙ্গু লিঞ্চিয়ান। কিন্তু আমাদের সন্দেহভাজন ব্যক্তিটি সেই দেশে জীবনে কখনো যায়নি। মিনিট 3 মধ্যেই সবকিছু স্বীকার করে বসল হত্যাকারী। অনেকদিন আগে তার বউকেই ভাগিয়ে নিয়ে গিয়েছিল টঙ্গু লিঞ্চিয়ান, এবং তারপর প্রয়োজন ফুরোতেই ছেঁড়া ন্যাকড়ার মতো ফেলে দিয়ে এসেছেন সাউথ আফ্রিকায়। সপ্তাহখানেক আগে রঁদেভু হোটেলে নাম লিখতেই হত্যাকারী তাকে চিনেছে এবং প্রতিশোধ নেওয়ার প্ল্যান এঁটেছে। তারপর আজ সকালে ঢাকা থেকে ফিরতে না ফিরতেই হাতুড়ি পেটা করে জমালয়ে পাঠিয়ে শোধ নিয়েছে স্ত্রী হরণের। আলোকিত চোখে বললাম, হত্যাকারী তাহলে হোটেল ম্যানেজার মিস্টার পিটার ড্যানিয়েল। কথাটা বলে সিগারের প্যাকেট হাতড়াতে লাগলো ইন্দ্রনাথ রুদ্র। এতক্ষণ আপনি শুনছিলেন অদৃশ বর্ধনের কাহিনী 8টা ঝিনুকের বোতাম। গল্পটি আমরা নিয়েছি কল্পবিশ্ব প্রকাশনী থেকে। কল্পবিশ্ব প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। গল্প পাঠে এবং মৃগাঙ্কের চরিত্রে অভিক, কবিতার ভূমিকায় সঙ্গীতা,
লম্বোদর লস্করের চরিত্রে অপূর্ব, ইন্দ্রনাথ এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।